এখন লাখ টাকার ফোন কিন্তু মাত্র 35 থেকে 36,000 টাকায় পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, গ্যালাক্সি S22 হয়তো বা আপনার সেই চাহিদা পূরণ করতে পারে যেটা 1 লক্ষ টাকার ফোনে পাওয়া যায়। প্রিয়ন মার্কেটে বর্তমানে কিন্তু এটা অ্যারাউন্ড 40,000 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এবং এই ফোনটা যা অফার করছে জাস্ট মাইন্ড ব্লোয়িং, এক কথায় অসাধারণ। সো এই ফোনটা অসাধারণ হওয়ার পিছনের মূল রহস্য হচ্ছে ফোনটা দেখতে খুবই কিউট এবং এই ফোনটার ডিসপ্লেটা হচ্ছে ডাইনামিক অ্যামোলেড 2x এর ডিসপ্লে এবং এই ফোনটার ক্যামেরা আউটপুট জাস্ট অসাধারণ। আমি যখন আপনাকে ক্যামেরা নিয়ে কথা বলতে যাব তখন এটার বিস্তারিত জানানোর চেষ্টা করব। এছাড়াও রয়েছে পারফরমেন্সের দিক থেকে 8 Gen 1 এর মতো পাওয়ারফুল একটা চিপসেট। আর যারা স্যামসাং এর লাভার রয়েছেন তারা কিন্তু মোটামুটি স্যামসাং এর S সিরিজ সম্বন্ধে একটু হলো আইডিয়া রয়েছে। প্রিয়ন মার্কেট থেকে যখন আপনি এই ফোনটা পারচেস করতে যাবেন তখন কিন্তু আপনার মাথার মধ্যে অনেকগুলো কোশ্চেন আসবে, যেমন এই ফোনটাতে গ্রিন লাইনের ইস্যু আছে কিনা, এই ফোনটা আমার কতদিন ইউজ করতে পারবো এবং এই ফোনটা কতদিন ইউজ হয়েছে, এই ফোনটা ডিসপ্লের চেঞ্জ আছে কিনা, এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ কেমন, মানে ইত্যাদি ইত্যাদি সবগুলো কোশ্চেনের অ্যান্সার কিন্তু এই ভিডিওর সম্পূর্ণ জুড়ে আমি দেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে আমি প্র্যাকটিক্যাল লাইফে এই ফোনটা অনেক দিন ধরে ইউজ করছি আর আমার প্র্যাকটিক্যাল লাইফের যে এক্সপিরিয়েন্স হয়েছে এই ফোনটা নিয়ে সব কিছু আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। সো হে গাইজ, বরাবরের মতো আমি রয়েছি পারভেজ হাসান আর আপনারা দেখছিলেন PH জোন। একটু মতো মিস না করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চলুন শুরু করা যাক। শুরুতে যদি ফোনটার ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে ফার্স্ট ইমপ্রেশনে যখন আপনি ফোনটা হাতে নেবেন তখন একটা কোশ্চেন অবশ্যই কাউকে না কাউকে করবেন যে এই ফোনটা এত কিউট কেন। এক কথায় যারা খুবই ছোটোখাটো একটা হ্যান্ডি ফোন চাচ্ছেন তাদের জন্য S22 একটা কিন্তু আদর্শ চয়েস। এবং এই ফোনটা টোটালি যদি আমি ডিজাইন নিয়ে কথা বলি, ফোনটার টোটাল ফ্রেমটা একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম আর এই ফ্রেমটা হচ্ছে আগের যে S21 ছিল তার চাইতে একটু শার্প করা হয়েছে, মানে একটু স্কোয়ার শেপ করেছে যার ফলে হাতে একটু ধার ধার অনুভূতি দেয়। আর এই ফোনটার সামনে এবং পিছনে কিন্তু আপনি কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2 এর সাপোর্ট পাচ্ছেন যার ফলে বেশ স্ট্রং ডিউরেবিলিটির একটা ফোন বলতে পারেন। আর এই ফোনটা মোটামুটি হ্যান্ডে একটা ফোন হওয়ার ফলে মানে সবারই আসলে পছন্দের একটা ফোন বলতে পারেন। পিছনে 3টা ক্যামেরা মডিউল আছে যেটা পূর্বের S21 এর মতোই অনেকটা। আর এই ফোনটার পোর্টস বাটন সেকশনে গুরুত্বপূর্ণ সকল রকম পোর্টস বাটন দেখতে পেলেও পাবেন না 3.5mm হেডফোন জ্যাক। এছাড়াও সকল রকমের গুরুত্বপূর্ণ পোর্টস বাটনে দেখতে পাবেন। আর এই ফোনটাতে আপনি সিম ট্রে ইউজ করার জন্য এটা কয়েকটা ভেরিয়েন্ট পাবেন, একটা ডুয়েল সিমের ফোনও পাবেন, এছাড়াও পাবেন হচ্ছে একটি সিমের ফোন আর একটা হচ্ছে ই সিম এবং একটা ফিজিক্যাল সিম, মানে এই ধরনের ফোনগুলো আপনি মার্কেটে পেয়ে যাবেন। আর আমার এই ফোনটা হচ্ছে ডকোমোর জাপানি ভেরিয়েন্ট আর কয়েকটা ভেরিয়েন্ট আমেরিকা ভেরিয়েন্ট আছে, ভিয়েতনামি ভেরিয়েন্ট আছে। সো আপনি যেটা অ্যাজ লাইক আপনার ভালো লাগে সেটা নিতে পারেন। বাট এই জাপানি ভেরিয়েন্টের একটা প্লাস পয়েন্ট কি, এটাতে আপনি ইনবিল্ট কল রেকর্ডিংটা পাবেন যার ফলে আমার এটা অনেক ভালো লেগেছে। অ্যাটলিস্ট আপনারাও চাইলে ডকোমোর এই ভেরিয়েন্টটা নিতে পারেন। ফোনটার ডিজাইন নিয়ে আমি আর বেশি কথা না বাড়ালাম, কারণ হচ্ছে আপনারা ফোনটা হাতে নিলেই ফোনটার ফিল আপনারা অটোমেটিক পেয়ে যাবেন। এবার আসি ফোনটার ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেতে রয়েছে ডাইনামিক অ্যামোলেড 2x এর একটা ডিসপ্লে এবং 6.1, যার ফলে ডিসপ্লেটা হচ্ছে পুরো ফ্রেম জুড়েই, মানে আপনি হাতে যখন ফোনটা নেবেন তখন মনে হবে আপনি একটা ডিসপ্লে হাতে নিয়ে আছেন। মানে ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও প্রায় 88.42%। ফোনটার রেজুলেশন হচ্ছে 1080x2340 ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে, যেটার PPI ডেন্সিটি রয়েছে প্রায় 445 PPI ডেন্সিটি এবং এটা কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের সাপোর্ট রয়েছে ফোনটার ফ্রন্টে। আর এই ফোনটা কিন্তু একটা পাঞ্চল কাট আউটের ছোট্ট করে একটা ক্যামেরা মডেল দেওয়া আছে মাঝখানে, যেটা দেখতে খুবই সিমেন্টিক লাগে। আর এই ক্যামেরা আমার কাছে যথেষ্ট পারফেক্ট মনে হয়, মানে ক্যামেরার সাইজটা। আর এই ফোনটাতে কিন্তু HDR10+ সাপোর্ট পাচ্ছেন, যেটা আপনি যদি স্ট্রিমিং করেন অনলাইনে বড় বড় জায়গায় তো সেক্ষেত্রে কিন্তু একটা বেটার আউটপুট পাবেন এই ফোনটা থেকে। এছাড়াও ফোনটাতে কিন্তু প্রায় 1300 নিট পর্যন্ত পিক ব্রাইটনেসের সাপোর্ট পাচ্ছেন, যার ফলে ডিরেক্ট সানলাইটে গেলেও এই ডিসপ্লের ব্রাইটনেস জনিত প্রবলেম আপনার কাছে কখনোই মনে হবে না। আর আছে 120 Hz রিফ্রেশ রেট, যার ফলে স্ক্রলিং ব্রাউজিং একদম সুপার ডুপার। আর ফোনটাতে যেহেতু অলওয়েজ অন ডিসপ্লে রয়েছে যার ফলে একটা এক্সট্রিম লেভেলের একটা ফিল পাবেন। আর ফোনটাতে 120 Hz রিফ্রেশ রেট দিয়ে যখন আপনি গেমিং করবেন 8 Gen 1 চিপসেট হওয়ার কারণে এটা কিন্তু একদম নেক্সট লেভেলে যায়। আমি 8 Gen 1 নিয়ে পরে কথা বলছি। সব মিলিয়ে ডিসপ্লে আউটপুট যদি আপনি খুব সুন্দর একটা ডিসপ্লে চান, ছোটোখাটো ডিসপ্লে চান যেখান থেকে আপনি মাল্টিমিডিয়া কনজিউম খুব সুন্দর করতে চাচ্ছেন, তাহলে কিন্তু অ্যামোলেড ডিসপ্লের যে একটা ফিল এটা কিন্তু আপনি প্রপারলি পাবেন। এটার যে কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর, কালার অ্যাকুরেন্সি একদম নেক্সট লেভেলে। ডিসপ্লে নিয়ে আমার মনে হয় খুব একটা কমপ্লেন কেউ করতে পারবে না। স্যামসাং বরাবরই ডিসপ্লের দিক থেকে কিন্তু সবার চেয়ে এগিয়ে। এই ফোনটার পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনটাতে কিন্তু বর্তমানে অ্যান্ড্রয়েড ভার্সন রান করছে অ্যান্ড্রয়েড 14 এবং এই ফোনটা 2022 সালে লঞ্চ করেছে। প্রিয়ন মার্কেট থেকে যখন নেবেন তখন হয়তো অ্যান্ড্রয়েড 14তে আপনার এই ফোনটা পাবেন। আর পরবর্তীতে আরও 2 বছরের আপডেট কিন্তু এই ফোনটাতে পাবেন এবং এই ফোনটার One UI 6.1 এর সাপোর্ট রয়েছে, যেটা নিয়ে বেশি বিস্তারিত বলতে হয় না কারণ One UI সম্পর্কে সবারই টুকটাক ধারণা রয়েছে। এবার বলা যাক যে এই যে
নাম্বার ফোনটা, এই ফোনটা হচ্ছে জাপানি ভেরিয়েন্ট এবং এটা হচ্ছে স্ন্যাপড্রাগনের ভার্সনের ফোন। আর স্ন্যাপড্রাগনে 8 Gen 1 চিপসেট দেওয়া আছে এই ফোনটাতে এবং এই ফোনটার কিন্তু এক্সিনোস ভার্সনটাও পাওয়া যায়। তবে আপনারা সবসময় চিন্তা করবেন যে যদি খুব বেশি হেভি ইউজার হয়ে থাকেন, আপনারা যদি পারফরমেন্স সেন্ট্রিক কাস্টমার হয়ে থাকেন, অবশ্যই স্ন্যাপড্রাগন ভার্সনটাই আমি রিকমেন্ড করবো। স্ন্যাপড্রাগন ভার্সনটা নিলে একটা বেটার আউটপুট পাবেন পারফরমেন্স থেকে। সো 8 Gen 1 প্রসেসর স্যামসাং S22-তে যেভাবে কাজ করে মোটামুটি অনেক স্ট্রং একটা চিপসেট, যার ফলে এই ফোনটার যে থিকনেস বা এই ফোনটার যে আপনার সাইজ তার তুলনায় এই 8 Gen 1 চিপসেটটাকে যে পরিমাণ হিট জেনারেট করে আমি এটা লক্ষ্য করেছি, প্রচণ্ড হিট হয় এই ফোনটা। তো এটা একটা ড্রব্যাক বলতে পারেন। সো এই ফোনটা আসলে সবগুলো ডিভাইস 8 Gen 1 চিপসেট থেকে একটু হিট জেনারেট করে। চিপসেটের উপরে যে এক্সট্রা কোনো অর্ডিনারি কিছু ইউজ করবে এটা কিন্তু এই ফোনের সাইজ অনুযায়ী এটা করতে পারে নাই, যার ফলে এটা একটা হিট জেনারেট করে। তবে S22 আলট্রাতে ওইগুলো টেকনোলজি ইউজ করা যায়, যার ফলে ওইটার হিট জেনারেট একটু কম করে। সো S22 একটু কম্প্যাক্ট সাইজ হওয়ার কারণে এগুলো জিনিস আপনি হয়তো বা ফেস করতে পারেন। এছাড়া 8 Gen 1 চিপসেট দিয়ে ডে টু ডে টাস্ক ইজিলি করতে পারবেন, মাল্টিমিডিয়া কনজিউম ধুমায়া করতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই। এখানে যে র্যাম ম্যানেজমেন্ট ছিল খুবই স্ট্রংলি, আপনি একসাথে অনেকগুলো অ্যাপস ইউজ করতে পারবেন কোনো রকম টেনশন ছাড়াই। আর বলে রাখা ভালো, এটা হচ্ছে 8 GB র্যাম এবং 256 GB স্টোরেজের একটা ফোন। আর এটা হচ্ছে LPDDR5X এর র্যাম পাচ্ছেন এবং UFS 3.2 এর স্টোরেজ টাইপ। সো 8 Gen 1 চিপসেট দিয়ে আমি গেম খেলে দেখেছি। গেমটা হচ্ছে Asphalt 9 লিজেন্ডটা আমরা খেলে দেখেছি, ফ্রি ফায়ার, পাবজি, মানে বড় বড় গ্রাফিক্সের গেমগুলো যেগুলো আছে সেগুলো এটাতে প্লে করে দেখেছি। এগুলোতে খুবই স্ট্রংলি এটা সাপোর্ট করছিল এবং খেলা যাচ্ছিল এটাতে কোনো রকম প্রবলেম ছাড়া। এবং এই ফোনটা কিন্তু স্লাইটলি যখন আপনি গেম খেলবেন লং টাইম বা একটু সময় খেলে দেখা যাচ্ছে ফোনটার পিছনের দিকে আপনার ব্যাকসেলে প্রচুর হিট জেনারেট করে এবং ফ্রেমগুলো অনেক গরম হয়ে যায়, যার ফলে আপনার কাছে একটু খারাপ লাগতে পারে। কারণ এই 8 Gen 1 চিপসেট নিয়ে আমি যতটুকু জানি যে এই চিপসেটটা বেশ হিট জেনারেট করে, আর যেহেতু এই ফোনটা ছোট যার ফলে এই হিট জেনারেট একটু বেশি করে। আর এই ফোনটা আসলে লং টাইম যারা আসলে গেমার রয়েছেন তাদের জন্য আসলে রিকমেন্ডেড না, কারণ এই ফোনটাতে রয়েছে মাত্র 3700 mAh ব্যাটারি, যেটা আসলে চার্জ ব্যাকআপের দিক থেকে অনেক কম। আর যখন আপনি গেম প্লে করবেন তখন কিন্তু খুব দ্রুত আপনার চার্জগুলো ফুরিয়ে যায় আর ফোনটা বেশ হিট জেনারেট করে, যার ফলে আপনি লং টাইম গেমিংয়ের জন্য আসলে এটা রিকমেন্ডেড না। তবে যদি আপনি দিন শেষে ভালো একটা ফোন চান, খুব কম্প্যাক্ট সাইজের একটা ফোন চান, ভালো ডিসপ্লে চান, ভালো একটা পারফরমেন্স চান, কখনো আপনার কাছে যেন ব্যাড ফিলিংস না আসে, কোনো হ্যাং ল্যাংস এগুলো জিনিস যদি না হয়, আপনি ডে টু ডে টাস্কের জন্য খুবই ইজিলি এই ফোনটা পারচেস করতে পারেন। সো ফোনটার 8 Gen 1 চিপসেট ইজ গুড, এটা কিন্তু আমরা সবাই জানি। বাট এই ফোনটার যদি চার্জ ব্যাকআপ নিয়ে কথা বলেন তাহলে হিট জেনারেটের যে বিষয়টা এটা কিন্তু আপনার কাছে একটু খারাপ লাগতে পারে। সো এটা আসলে গেমিংদের জন্য বা গেমারদের জন্য আসলে রিকমেন্ডেড না। তো ব্যাটারি নিয়ে যখন কথা হচ্ছিল, ওই ব্যাটারিতে রয়েছে 3700 mAh এর একটা ব্যাটারি। আর এই ফোনটাতে প্রায় দেখা যাচ্ছে আপনি সারাদিন অনায়াসে পার করতে পারলেও ফোনটাতে যদি আপনি নর্মাল ইউজার হন তাহলে ঠিক আছে, বাট আপনি যদি একটু হেভি ইউজার হন তাহলে দিন শেষে আপনার 2বার চার্জ করতে হতে পারে, কারণ এটার ব্যাটারি ব্যাকআপটা এতটাও বেটার না। যদি আপনি 120 Hz রিফ্রেশ রেট দিয়ে লং টাইম ইউজ করেন তো সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ আরেকটু কম পাবেন। সো 3700 mAh ব্যাটারি ব্যাকআপ দিয়ে আমি মানে অতটা স্যাটিসফাইড না যতটুকু আমি চাইছিলাম। বাট এখানে যদি 4000 mAh ব্যাটারি দেওয়া হতো তাহলে ঠিকঠাক ছিল। আমি যদি আপনাকে একটু ডাটা দেখাই যে 100% চার্জ দিয়ে মোটামুটি ভালো আমি ব্যাকআপ পাই যদি নর্মাল ইউজার হই বা নর্মাল ইউজ করে থাকি। আর যদি একটু হেভি ইউজ করে থাকি, ক্যামেরা পারফরমেন্স যদি আমি একটু ক্যামেরা বেশি ইউজ করে থাকি অথবা গেম খেলে থাকি, তো সেক্ষেত্রে আমার স্ক্রিন অন টাইম প্রায় 4 ঘন্টার মতো পাওয়া যায়, 4 ঘন্টা একটু প্লাসই হয়। তো মোটামুটি আছে, খুব একটা আহামরি না। তবে এই ফোনটাতে আবার 15 ওয়াটের একটা ওয়্যারলেস চার্জিংয়ের সিস্টেম পাচ্ছেন, মানে ওয়্যারলেসভাবে আপনি চার্জ করতে পারবেন। আর রিভার্স চার্জিংয়ের বিষয় রয়েছে, তো 25 ওয়াট পর্যন্ত এই ফোনটাতে চার্জ আপনি স্পিডলি দিতে পারবেন। আর নন রিমুভেবল ব্যাটারি আর সি টাইপটা কিন্তু খুবই স্ট্রংভাবে চার্জ করার ইয়েটা দেয়। তো মোটামুটি ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলেন তাহলে ঠিকঠাকই রয়েছে। তবে এই ফোনটার থেকে ব্যাটারি ব্যাকআপ মানে যতটুকু পাওয়ার সম্ভব ঠিকঠাকই দেয়। একজন ফ্ল্যাগশিপ ইউজার যারা রয়েছেন তারা অ্যাটলিস্ট এটা জানবেন আর বুঝবেন। এবার আসি ফোনটার ক্যামেরা নিয়ে। সো ক্যামেরা নিয়ে অনেকের আসলে এই বিষয়ে জানার খুব ইচ্ছা। সো আমি ক্যামেরা নিয়ে একটু ডিটেলসেই কথা বলবো, কারণ ক্যামেরা আউটপুট জাস্ট মাইন্ড ব্লোয়িং। আর আসলে এই ফোনটা আমার নেওয়ার উদ্দেশ্য হচ্ছে ক্যামেরার জন্যই, কারণ ক্যামেরাতে যা আউটপুট আছে এই বাজেটের মধ্যে অন্য কোনো কোম্পানি দিচ্ছে না। সো পিছন থেকে আপনি ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের একটা ওয়াইস ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আর এই ফোনটাতে আপনি 10 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স পাবেন এবং 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স পাবেন। সো আগের ফোনের সাথে যদি তুলনা করি তাহলে S21 এ কিন্তু প্রায় 64 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স ছিল। তো সেই টেলিফটো লেন্স দিয়ে কিন্তু আমরা 2x পর্যন্ত সর্বোচ্চ জুম করে বা পোর্ট্রেট মোডে পিকচার তুলতে পারতাম। বাট এটা স্লাইটলি একটা অ্যাডভান্স হচ্ছে 10 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েও আপনি কিন্তু এখানে 3x পর্যন্ত পোর্ট্রেট মোডে পিকচার ক্যাপচার করতে পারবেন, যার ফলে ক্যামেরা আউটপুটটা মোটামুটি আগের চাইতে একটু আপগ্রেড হয়েছে। আর ক্যামেরা নিয়ে কথা বলতে গেলে ডিটেলসে অনেকটাই স্ট্রং ক্যামেরা পিকচার কোয়ালিটি পাবেন বা ভিডিও করার ক্ষেত্রে। আর সুপার স্টেডি মোড তো
পাচ্ছেনই, মানে একদম স্টেবল পিকচার ক্যাপচার করতে পারবেন কোনো রকম টেনশন ছাড়াই। আর যারা কন্টেন্ট ক্রিয়েশন করে থাকেন তাদের জন্য এই ক্যামেরাটা কিন্তু একদম টোটালি স্যাটিসফ্যাকশন একটা দিতে পারবে। আর ফোনটার কিন্তু আপনার অটো ফোকাস মোডটাও কিন্তু আমার কাছে খুবই স্ট্রং মনে হয়েছে, মানে খুব দ্রুত কিন্তু এটা ক্যাপচার করে নেয়, মানে আপনার সাবজেক্টটাকে খুব দ্রুত অটো ফোকাস করে নেয়। তো এটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে। এবং ডিজিটালি জুম হিসেবে আপনি প্রায় কিন্তু 30x পর্যন্ত এই ফোনটাতে জুম করতে পারবেন। আর এটার যে শাটার স্পিডটা খুবই স্ট্রং মনে হয়েছে, কোনো রকম আমার কাছে ঘাটতি মনে হয় নাই। আর এই ফোনটাতে কিন্তু আপনারা 4K রেজলিউশন এবং 8K রেজলিউশনের ভিডিও ক্যাপচার করতে পারবেন এবং 60 FPS এ ভিডিও করতে পারবেন। আর ফোনটাতে কিন্তু আপনার যে 8K রেজলিউশন এতে কিন্তু 24 FPS এ ভিডিও করতে পারবেন। সো আমার কাছে অতটা ওটা মনে হয় না। আপনি রেগুলার 60 FPS এ ভিডিও এবং 4K রেজলিউশনে করলে একটা স্টেবল পারফরমেন্স পাবেন। সো এবার আসি ক্যামেরার আসলে পিকচার কোয়ালিটি আসলে কেমন। তো মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল দিয়ে ক্যামেরা দিয়ে আপনি যে পিকচারগুলো পাবেন জাস্ট আউটস্ট্যান্ডিং, মানে এটার যে ডিটেলসের পরিমাণ খুবই সুন্দর। যদি আপনি লো লাইটেও পিকচার ক্যাপচার করে থাকেন তাহলে এটার প্রসেসিংটা খুবই সুন্দরভাবে করতে থাকে। এবং এটার যে মেইন ক্যামেরা, এই ক্যামেরাতে আপনি যে পিকচার তোলেন একদম ডিরেক্ট সানলাইটে, তো সেক্ষেত্রে ডাইনামিক রেঞ্জগুলো খুবই সুন্দরভাবে ক্যাপচার করতে পারে এবং রেডি পিকচার, মানে সোশ্যাল মিডিয়ার জন্য রেডি পিকচার ক্যাপচার করে থাকে। এবং হিউম্যান ফেসের যদি চিন্তা করেন খুবই স্ট্রংলি খুবই সুন্দর পিকচারগুলো থাকে এবং এটার যে ফেস ডিটেকশনগুলো খুবই সুন্দরভাবে এবং ডিটেলসের পরিমাণও খুবই সুন্দর। এবং আপনি জুম করে পিকচার ক্যাপচার করলেও বা জুম করে তুললেও দেখা যাচ্ছে অনেকটা সুন্দর এটা ডিটেলস ধরে রাখতে পারে। সো প্রপার লাইটে পিকচার ক্যাপচার করলে আই থিঙ্ক আপনার খুবই ভালো লাগবে। এবং একদম যদি আপনি হিউম্যান ফেসের পিকচার ক্যাপচার করে থাকেন একদম রেডি পিকচার পাবেন সোশ্যাল মিডিয়ার জন্য। সো এক কথায় ক্যামেরার পিকচার কোয়ালিটি খুবই সুন্দর লেগেছে মেইন ক্যামেরা, আই থিঙ্ক আপনার পছন্দ হবে। এবং এটার যে আলট্রা ওয়াইড লেন্স রয়েছে যে 12 মেগাপিক্সেলের, এটাতে কিন্তু আপনি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে পিকচার ক্যাপচার করতে পারবেন। সো মেইন ক্যামেরার সাথে এটা কম্পেয়ার করতে গেলে স্লাইটলি একটু কম বেশি হয়, তবে এটারও ডাইনামিক রেঞ্জ খুবই সুন্দরভাবে ধরতে পারে। বিশেষ করে আকাশের কালারগুলো, স্কাই কালারগুলো খুবই সুন্দরভাবে একদম নীল করে দেয়, দেখতে ভালোই লাগে। আর যদি ন্যাচারাল পিকচারের কথা বলেন গ্রিন কালারগুলো একটু বুস্ট আপ করে। মানে মোটামুটি যাদের আসলে এই ধরনের ক্যামেরা পছন্দ হয়ে থাকে আই থিঙ্ক তাদের এক কথাই ভালো লেগেছে। এছাড়াও যে 10 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স রয়েছে, এটাতে আপনি কিন্তু 3x পর্যন্ত জুম করে পোর্ট্রেট মোডে পিকচার ক্যাপচার করতে পারবেন। পোর্ট্রেট মোডের পিকচার জাস্ট মাইন্ড ব্লোয়িং ভাই, এটা একদম অসাধারণ। যে কারো এই ফোনটার পিকচার ক্যামেরা 3x পর্যন্ত যেটা রয়েছে এটা দেখতে এক কথায় খুবই সুন্দর লাগবে এবং একটা ডিএসএলআর ক্যামেরার মতো হয়ে যায়, তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এবং বেশ ন্যাচারাল টোনে পিকচার ক্যাপচার করে থাকে। আর পিছনের যে ব্লারনেসের যে অবস্থা সেটা কিন্তু একদম ন্যাচারাল দেওয়ার চেষ্টা করে, যার ফলে আপনি হুট করে দেখে কি বুঝতে পারবেন যে আসলে ফোন দিয়ে তোলা নাকি ডিএসএলআর দিয়ে তোলা। সো 3x পর্যন্ত পোর্ট্রেটের পিকচার ক্যাপচার করলে আপনি অ্যাটলিস্ট স্যাটিসফাই থাকবেন। সো এক কথায় ক্যামেরা আউটপুট আপনাদের ভালো লাগবে এবং আপনি যখন ফোনটা হাতে নেবেন প্র্যাকটিক্যালি যখন দেখবেন তখনই এই কথাগুলো আপনার মনে পড়বে। এবং ক্যামেরাতে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যেখানে পোর্ট্রেট মোডে ভিডিও করতে পারবেন, যেটার আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স পাইছি। মানে কখনোই মনে হবে না যে আপনার ফোন দিয়ে এটার যে পোর্ট্রেট মোডে ভিডিও করছেন এটা আপনার কাছে কখনোই মনে হবে না, কারণ এটার পোর্ট্রেট মোডটা খুবই সুন্দর স্ট্রংলি কাজ করে। এবং এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা রয়েছে 10 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। 10 মেগাপিক্সেল শুনে হয়তো আপনার কাছে খারাপ লাগতে পারে, বাট 10 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আপনি যে কোয়ালিটির পিকচার ক্যাপচার করতে পারবেন আই থিঙ্ক ভালো লাগতে বাধ্য। এটার কোয়ালিটি খুবই সুন্দর, ভালো ডিটেলস ধরতে পারে, ভালো ডাইনামিক্স ধরতে পারে এবং এটার যে পোর্ট্রেট মোডের পিকচারগুলো এটাও আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো এক কথায় যারা ক্যামেরা লাভার রয়েছেন তারা কিন্তু অনায়াসে এই ফোনটার ক্যামেরা আউটপুট থেকে আপনারা ভালো একটা ফিল পাবেন। এখন দেখছেন ফ্রন্ট সেলফি ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং হচ্ছে। এটা হচ্ছে আপনার 4K রেজুলেশনে 60 FPS এ ভিডিও করছি, যেমনটা দেখতে পাচ্ছেন। এবং ফোনটিতে রিয়ার ক্যামেরা দিয়ে আপনি লো লাইটে খুবই সুন্দর পিকচার ক্যাপচার করতে পারবেন এবং লো লাইট হলে একটু প্রসেসিং করতে সময় লাগে এবং নাইট মোড দিলে আরও বেটার পিকচার ক্যাপচার করা যায়। আমি কিছু পিকচার স্যাম্পল দিয়ে দিচ্ছি। এছাড়া ফোনটার সেন্সর সেকশনের কথা বলতে গেলে এই ফোনটাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু ইন ডিসপ্লে রয়েছে এবং এটা কিন্তু অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা মানে আলট্রাসনিক দিয়ে আছে, যেটা অনেক ফাস্ট এবং অ্যাকুরেট বলতে পারেন। এবার আসি ফোনটার আসলে এই বিষয় নিয়ে কোশ্চিন, মানে এই ফোনটা আসলে গ্রিন লাইন ইস্যু আছে কিনা বা গ্রিন লাইন পড়তে পারে কিনা। তো বলে রাখা ভালো যে বর্তমানে সময়ে আমি যতগুলো ফোনের রিভিউ দেখেছি সবগুলো জায়গা থেকে জানতে পেরেছি যে এই ফোনটাতে আসলে গ্রিন লাইনের ইস্যু এখন পর্যন্ত নাই, খুব একটা বেশি নাই। তবে এই ফোনটা আসলে আপডেট না করাটাই ভালো, যেহেতু আপনার প্রিয়ন মার্কেট থেকে ফোন কিনছেন। তো দেখা যাচ্ছে অনেক সময় ডিসপ্লে চেঞ্জ থাকতে পারে, ক্যামেরা চেঞ্জ থাকতে পারে, আদারওয়াইজ ব্যাটারি চেঞ্জ থাকতে পারে। তো সেগুলো জিনিস আপনি লক্ষ্য করে কিনলে আই থিঙ্ক খুব একটা খারাপ হবে না। আর গ্রিন লাইনের ইস্যু এখনও বর্তমানে S22-তে নাই, তবে S21 সিরিজ বা S20 সিরিজগুলোতে প্রচুর গ্রিন লাইন ইস্যু আছে, তো ওইগুলো একটু মানে অ্যাভয়েড করাটাই বেটার। তবে S22, S23 এগুলো সিরিজ নিলে আই থিঙ্ক আপনি গ্রিন লাইনের ইস্যু থেকে একটু হলেও সেভ পাবেন। আর এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ মোটামুটি আছে, তবে দিন শেষে আপনি 2বার চার্জ করতে হতে পারে। আর আপনি যদি বাইরে ঘোরাফেরা করেন তো সেক্ষেত্রে একটা পাওয়ার ব্যাংক মাস্ট বি ইউজ করতে হবে। আর ক্যামেরা আউটপুট নিয়ে কথা বলতে গেলে বা হিট
জেনারেটের কথা বলতে গেলে ক্যামেরা ওপেন করলে এই ফোনটা খুব দ্রুত হিট জেনারেট করে। এটা কিছু আমার কাছে একটু ড্রব্যাক মনে হয়েছে। বেশ খানিকটা সময় যদি ক্যামেরা ওপেন করে থাকেন খুব দ্রুত হিট জেনারেট করে, আবার খুব দ্রুত কিন্তু ঠান্ডাও হয়ে যায়। তো এটা আসলে আপনার মানিয়ে নিতে হবে, যেহেতু একটা ফ্ল্যাগশিপ ফোন আপনি ইউজ করতেছেন। সো খুঁটিনাটি বিষয়গুলো আপনার মেনে নিয়ে ফোনটা পারচেস করা উচিত। সো এখন বর্তমানে আপনার ইচ্ছা যে আপনি আসলে ফোনটা কিনবেন নাকি একটা অফিসিয়াল ডিভাইস কিনবেন। সো আপনি যদি এই অনুযায়ী যা যা আপনি চাচ্ছেন তো সেগুলো যদি এই ফোনের মধ্যে থাকে আপনি নিতে পারেন। আদারওয়াইজ আপনাকে সাজেস্ট করবো যে প্রিয়ন মার্কেট থেকে এগুলো ফোন না কেনাটাই ভালো, কারণ অনেক সময় খারাপ ফোন আপনার ভাগ্যে জুটে যেতে পারে। সো সেক্ষেত্রে আপনার টাকাগুলো জাস্ট পানিতে চলে যাবে। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।